কিনা। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রীরা, ক্লাস 9 এবং 10-এর আর সাধারণ বিজ্ঞান আমি এখন ক্লাস নিব তোমাদের সাথে। অনেক দিন পরে আমার ক্লাস। আমি একটা ক্লাস নিয়েছিলাম অনলাইন ক্লাসের প্রথম দিকে, যখন অনলাইন ক্লাস আমাদের আরম্ভ হয় তখন ক্লাস নিয়েছিলাম, দুর্যোগ পড়িয়েছিলাম। মনে হয় তিনটা ক্লাসে শেষ করেছিলাম চ্যাপ্টারটা। আজকে আমি তোমাদের পড়াবো হলো 12তম অধ্যায়। ঠিক আছে, 12তম অধ্যায়, প্রাত্যহিক জীবনে তড়িৎ। তড়িৎ মানে কি? বিদ্যুৎ, তাই না? তড়িৎ হলো বিদ্যুৎ। আমাদের প্রাত্যহিক জীবন মানে আমাদের দৈনন্দিন জীবন, প্রতিদিন আমাদের যেসব কাজে বিদ্যুৎটা লাগে। এখন এই বিদ্যুৎ আমরা সবাই চিনি না, দেখি না, বিদ্যুৎ অনুভব করি। বিদ্যুৎ একটা শক্তি, পৃথিবীতে অনেকগুলো শক্তি আছে, সেই শক্তির ভিতরে বিদ্যুৎ একটা খুব গুরুত্বপূর্ণ শক্তি। যে শক্তিটা কাজে লাগিয়ে আমরা আলো জ্বালাই, বিভিন্ন কলকারখানা চালাই, বিভিন্ন ধরনের কাজ। বিদ্যুতের ব্যবহার বলে আর শেষ করা যায় না, তাই না? আচ্ছা, সেই তোমাদের পেজ নাম্বার 252-তে হলো প্রাত্যহিক জীবনে তড়িৎ। 252-তে বিদ্যুৎ কি, এটা ছোট করে বলছে, যেটা ভূমিকা, যে বিদ্যুৎ হলো একটা শক্তি যেটা আমাদের সব সময় কাজে লাগে। আচ্ছা, এখন দেখো 12.1 বিদ্যুতের প্রথম হলো চলবিদ্যুৎ। চলবিদ্যুৎ দেখো, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, ক্লাস 6-এ মনে হয় আছে। বিদ্যুৎ দুই ধরনের, একটা স্থির বিদ্যুৎ, একটা হলো চলবিদ্যুৎ। স্থির বিদ্যুতে তেমন কোনো ঝামেলা নাই, স্থির বিদ্যুৎ যেখানে সৃষ্টি হয় সেখানেই থাকে, এটা পরিবাহিত করা যায় না, প্রবাহিত করা যায় না। কিন্তু চলবিদ্যুৎ হলো আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে। চলবিদ্যুতে এখানে তোমাদের বই খেয়াল করো, বইটা আমি দেখাচ্ছি। এই যে দেখো বইটায় প্রথমেই আছে তড়িৎ বর্তনীর প্রতীক। আমরা বর্তনী মানে কি? যে পথে বিদ্যুৎটা চলে সেই পথটাকে বলা হয় বর্তনী, তড়িৎ বর্তনী। এই তড়িৎ বর্তনী আঁকার জন্য বা বর্তনী ঠিক করার জন্য কতগুলা সংকেত ব্যবহার করা হয়। মানে যেমন ধরো তোমরা বাসায় ধরো বিদ্যুৎ, যে বাসায় যে বিদ্যুতের লাইন আছে, এখানে কি আছে? ফ্যান আছে, সুইচ আছে, তার আছে, তারপরে প্লাগ আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে, তাই না? এগুলা তো বাসায় আমরা চোখে দেখি, কিন্তু এগুলা বইয়ে যখন আঁকা হবে বা যে কোনো নকশা যখন করা হবে তখন কিছু সংকেতের মাধ্যমে আঁকা হয়। যে কোনো নকশা হলো সংকেতের মাধ্যমে আঁকা হয়। এই যে আঁকার জন্য যে সংকেতগুলো ব্যবহার করা হয়, প্রতীকগুলো ব্যবহার করা হয়, সেগুলো দেওয়া হয়েছে। প্রথম দেখো এখানে আছে কোষ, ব্যাটারি। দেখো কোষে মাত্র দুইটা দাগ, একটা ছোট একটা বড়, একটা পজিটিভ একটা নেগেটিভ। ব্যাটারিতে দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ, আবার পজিটিভ আবার নেগেটিভ। পরিবাহী তার সোজা একটা, তারপর সংযুক্ত তার সোজা তারের সাথে একটু নিচে দাগ দেওয়া আছে, এরকম সংযোগহীন তার, একমুখী সুইচ, দ্বিমুখী সুইচ, স্থির রোধ, পরিবর্তনশীল রোধ, তারপরে এসি তড়িৎ কোষ, গ্যালভানোমিটার, অ্যামিটার, ভোল্টামিটার এবং ভূ সংযোগ ধারক। এই যে চিহ্নগুলো তোমাদের এগুলা মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো খুব সহজ জিনিস। একবার দুবার খেয়াল করলেই, একবার দুইবার খাতায় একে একে বা লিখে লিখে করলেই এগুলা মনে থাকে। আর যখন এই সংকেতগুলো আসবে পড়ার ভিতরে, তখন যদি ভুলে যাও পিছনের পাতাটা একটু উল্টিয়ে সংকেতটা দেখে নিলেই মনে হবে যে কোন সংকেতটা দিয়ে কি বোঝানো হয়েছে। আচ্ছা, এখন হলো এই চলবিদ্যুতের ভিতরে প্রথমে সংকেত গেল, এখন হলো ব্যাটারির কার্যক্রম। এখন আমরা চলবিদ্যুতের ভিতরে পড়তেছি ব্যাটারি। ব্যাটারি সবাই চিনো, দেখেছো ব্যাটারি? সবার ঘড়ি আছে বাসায়, তাই না? দেয়াল ঘড়ি। এখন দেয়াল ঘড়িতে ছোট ছোট পেন্সিল ব্যাটারি ব্যবহার করা হয়। আগে আমরা রেডিওতে বড় বড় ব্যাটারি ব্যবহার করতাম। ব্যাটারির ব্যবহারটা আগে বেশি ছিল, টর্চ লাইট, রেডিও। এখন তো ব্যাটারির ব্যবহার আছে, কিন্তু এটার আকারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তা এখন সেই ব্যাটারির কার্যক্রম। এখানে দেখো তোমাদের ব্যাটারি একটা এঁকে দিয়েছে, আমি একটু আঁকি। দেখো ব্যাটারিটা খুব সহজ করে এখানে এঁকেছে। চারিদিকে একটা ধাতব পাত, মাঝখানে একটা কার্বন দণ্ড, এবং এই কার্বন দণ্ডের উপরে একটা টুপির মতো আছে। ঠিক আছে, যেটা আমরা বাহির থেকে ব্যাটারির এক সাইডে একটু উঁচু দেখি, সেটা হলো কার্বন দণ্ডের মাথার উপরে টুপি। এখন দেখো এটা কিন্তু জায়গাটা ফাঁকাটা আছে, কারণ কার্বন দণ্ডটা
এটার উপরে লাগানো না। আর এইটা হলো একটা, এই যে জিনিসটা এটা হলো বিদ্যুৎ নিরোধক, বিদ্যুৎ অপরিবাহী একটা পদার্থ দিয়ে ঢাকা থাকে। তার মানে এটার সাথে এটার ভিতরে কোনো সংযুক্ত থাকে না, এটা একটা নিরেট জিনিস। আর এর ভিতরে থাকে ম্যাঙ্গানেজ ডাইঅক্সাইড মিশ্রিত বিভিন্ন কাঠের গুঁড়া, কার্বন গুঁড়া, এগুলো থাকে। এখন দেখো এইটা হলো আমাদের ইলেকট্রোলাইট, এই যে মাঝখানে যে গুঁড়াটা থাকে ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট, ঠিক আছে, ইলেকট্রোলাইট ওকার আছে একটা। তারপরে এটা হলো আমাদের ক্যাথোড, ক্যাথোড, আর এটা হলো অ্যানোড। এটা হলো অ্যানোড। এখন দেখো তোমাদের বলছে দৈনন্দিন জীবনে আমরা টর্চ বা ব্যাটারি, মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় ব্যাটারি সেল ব্যবহার করে থাকি। এই ব্যাটারিতে ব্যবহারের জন্য তড়িৎ শক্তি জমা থাকে, এটার ভিতরে থাকে তড়িৎ শক্তি, ইলেকট্রন। এটা তখন কি করে, ইলেকট্রনগুলো এই ক্যাথোড থেকে অ্যানোডের ভিতরে চলে আসে, শক্তি জমা থাকে। একটি ব্যাটারির গঠন দেখানো, ব্যাটারিতে সাধারণত 3টি অংশ থাকে, একটা অ্যানোড, ক্যাথোড এবং মাঝখানে থাকে ইলেকট্রোলাইট। মাঝখানের অংশটা ইলেকট্রোলাইট, এটা ইলেকট্রোলাইট, এটা হলো ক্যাথোড, এটা হলো অ্যানোড। ব্যাটারির সেলের রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড থেকে ইলেকট্রন ক্যাথোডে চলে আসে, অ্যানোড থেকে ইলেকট্রন, এইটা থেকে ইলেকট্রন কি পজিটিভ, যেটা এইটা থেকে চলে আসবে এইটা, অ্যানোড থেকে চলে যাবে ক্যাথোডে, ঠিক আছে। ইলেকট্রন প্রবাহ মানে যতক্ষণ বিভব পার্থক্য থাকবে, বিভব পার্থক্য সৃষ্টি হলেই ইলেকট্রন প্রবাহ চলতে থাকবে। যখন বিভব পার্থক্য বন্ধ হয়ে যায়, বিভব পার্থক্য থাকবে না, তখন ইলেকট্রন আর যাবে না, চলবে না। এগুলো তোমরা ক্লাসে ইলেকট্রন বিভব পার্থক্য এটা পড়েছো, ক্লাস 8-এ পড়েছো। আচ্ছা, সে যাই হোক। এখন দেখো আমরা মোবাইল ফোনে যেটা ব্যবহার করে থাকি, মোবাইলে আমরা কিন্তু চার্জ দিই, তাই না? তারপর আইপিএসের ব্যাটারি থাকে, এই মোবাইলেও ব্যাটারি আছে। এটা হয় কি, যখন ইলেকট্রন, এই যে ইলেকট্রোলাইট পদার্থের ভিতরে চার্জ যখন শেষ হয়ে যায়, তখন এই প্রবাহটা বন্ধ হয়ে যায়, তখন আর বিদ্যুৎ প্রবাহিত হয় না। তখন কি করতে হয়, এটার ভিতর চার্জ দিতে হয়। চার্জ দিলেই, মানে চার্জেবল ব্যাটারি যেগুলো আছে, যেমন মোবাইলের ব্যাটারি, তাই না, চার্জেবল ব্যাটারিতে চার্জ দিলে এই ইলেকট্রোলাইট পদার্থটার ভিতরে ইলেকট্রন চলে আসে, এবং ইলেকট্রন আসলেই সেই অ্যানোড থেকে ক্যাথোডে যায় এবং বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। আর যেসব ব্যাটারি চার্জ দেওয়া যায় না, সেসব ব্যাটারিতে ইলেকট্রোলাইটের ক্ষমতা শেষ হয়ে গেলে সাথে সাথে এই বিদ্যুৎ আর প্রবাহিত হয় না, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। তার মানে বিভব পার্থক্য শেষ হয়ে যায়। বিভব পার্থক্য শেষ হয়ে যাওয়ার পর পার্থক্য না থাকলেই বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপরে ইলেকট্রন সার্কিট বা তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী তোমরা ক্লাস 8-এ মনে আছে, আমি মর্নিং মেয়েদের পড়াতাম, ডের মেয়েরা নিশ্চয়ই পড়েছো। সিরিজ বর্তনী এবং প্যারালাল বর্তনী, মানে সমান্তরাল বর্তনী এবং সিরিজ বর্তনী, মানে শ্রেণী বর্তনী, এরকম ছিল। ওখানে কিন্তু ডিটেলস লেখা ছিল। এই বর্তনী দুইটা এখানে খুব সংক্ষেপেই লিখেছে তোমাদের। ওখানে বিজ্ঞানের ভিতরে এই বর্তনী দুইটার ব্যবহার, বর্তনীর দুইটির সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, কিভাবে এটা আঁকা হয় বা কিভাবে এটা সেট করা হয়, সবগুলো দেওয়া ছিল। এখানেও খুব সংক্ষেপে দেওয়া আছে। এখানে প্রথম হলো সিরিজ ব্যাটারি সেল, ঠিক আছে, সিরিজ বর্তনী, যেটা সিরিজ বর্তনী আমি লিখলাম, ব্যাটারি সেলটা না লিখে সিরিজ বর্তনী, ঠিক আছে। এখানে ইলেকট্রিক সার্কিট, যেটা দেখো ছবিটাই দেখো, একটা যন্ত্রের সাথে একটা ব্যাটারি আছে, আবার দুইটা ব্যাটারি আছে, তিনটা ব্যাটারি আছে, প্রতিটা ব্যাটারি 1.5 ভোল্টের। এখানে বলছে ব্যাটারি সেলকে সিরিজে, মানে এটা কিন্তু একটার পরে একটা লাগিয়ে গেছে, এই একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি, তার সাথে এই একটা ব্যাটারি, তার সাথে এই একটা ব্যাটারি, একটার সাথে একটা সংযুক্ত করে গেছে, ঠিক আছে। প্রতিটাই হলো 1.5, প্রতিটা 1.5 ভোল্টের ব্যাটারি, ড্রাই সেল হলো 1.5 ভোল্টের। এখন এই ব্যাটারি দুইটা তিনটা যাই হোক, যদি দুইটা হয় তাহলে 3 ভোল্ট, তিনটা হলে 4.5 ভোল্ট, এরকম তুমি যতগুলো ব্যাটারি অতটুকু তুমি অত ভোল্ট পাবে, এবং এভাবে বিভব পার্থক্য সৃষ্টি হবে।
আর এটা হলো সিরিজ বর্তনী, দেখো ব্যাটারিগুলো পাশাপাশি। আর সমান্তরাল বর্তনীতে দেখো, সমান্তরাল বর্তনীতে পাতা উল্টাও, ছবিটা দেখো। এখানে ব্যাটারিগুলো দেখো, সমান্তরাল বর্তনীর ব্যাটারি ধরো এই একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি, এই একটা, এটা এখানে কিন্তু তোমার একটা যন্ত্র যোগ করা হয়েছে, অ্যামিটার বা এসে যোগ করা হয়েছে। আর এখানে দেখো এই 1.5 ভোল্ট, এখানে এটার সাথে এই একটা যোগ করা হয়েছে, আবার এটার সাথে এটা যোগ করা হয়েছে, আবার এটার সাথে এটা যোগ করা। তার মানে এটার সাথে সরাসরি কিন্তু তুমি এটা যোগ পাচ্ছ, আবার এটার সাথে এটাও যোগ পাচ্ছ। একটার পরিবর্তে আর একটা আমরা ব্যবহার করতে পারি। দুইটা সব প্রতিটার জন্য আলাদা আলাদা করে সংযোগ আছে। তার মানে এই সমান্তরাল বর্তনীতে ব্যাটারিগুলা প্রতিটা আলাদা আলাদা করে যন্ত্রের সাথে সংযুক্ত আছে, এবং সংযুক্ত থাকার জন্য প্রতিটায় সবগুলো 1.5 ভোল্ট, এটা সবগুলো 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট হওয়ার জন্য এখানে প্রতিটা তোমার আলাদা করে পাচ্ছে। এখানে এইটাই একটা থেকে একটা পাচ্ছে, একসাথে তিনটা যখন দেওয়া হয় তখন বেশি উজ্জ্বলতা আসছে, কিন্তু এখানে প্রতিটাই আলাদা আলাদা করে উজ্জ্বলতা বেশি পাচ্ছে। আচ্ছা, এখন সিরিজ সার্কিট, এই একই কথা, ওখানে ব্যাটারির পরিবর্তে বাল্ব দেওয়া হয়েছে, যেটা আমরা দেখি মানে ওখানে ব্যাটারি দিয়ে বোঝানো হয়েছে আর এখানে বাল্ব দিয়ে বোঝানো হয়েছে। ছবিগুলো দেখো, একটা যন্ত্রের একটা ব্যাটারির সাথে একটা বাল্ব, দুইটা বাল্ব, তিনটা বাল্ব। এই বাল্বগুলো কিন্তু একটা ব্যাটারির সাথে এবং একটা তার দিয়ে সংযুক্ত আছে। এই যে দেখো, একটা তার দিয়েই সংযুক্ত আছে, কিন্তু সমান্তরাল বর্তনীতে দেখো প্রতিটা আলাদা আলাদা তার দিয়ে সংযুক্ত আছে। এই সিরিজ বর্তনী এবং সমান্তরাল বর্তনী তোমরা এইটা খুব ভালো করে পড়েছো, এই জন্য এখন মোটামুটি ক্লিয়ার ধারণাটা আছে। এখানে প্রতিটা আলাদা আলাদা আছে, প্রতিটা আলাদা আলাদা থাকার জন্য সুবিধা কি, এখানে সিরিজ বর্তনী যদি একটা কেটে যায় তাহলে এটা পুরাটা বর্তনীটা ভেঙে যাবে, কিন্তু সমান্তরালে বর্তনীটা ভাঙবে না। ঠিক আছে, বর্তনীটা ভাঙবে না। এখানে আমরা যদি সিরিজ বর্তনীর মানে সিরিজ সার্কিট এবং সমান্তরাল সার্কিটের সাথে পার্থক্য যদি করি, পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, পার্থক্য দিয়েই সম্পূর্ণ বর্ণনাটা চলে আসবে। এটা হলো একটা বর্তনী একই তারের সাথে সংযুক্ত থাকে, এখানে আলাদা সম্পূর্ণ সমান্তরাল, যেটা সমান্তরাল, এখানে প্রতিটা বৈদ্যুতিক যন্ত্রপাতি আলাদা আলাদা সংযোগ দেওয়া থাকে, আর এখানে একটা সংযোগের সাথে সবগুলা থাকে। তারপরে এখানে উজ্জ্বলতা কম আসে, এখানে উজ্জ্বলতা বেশি আছে, এখানে বিদ্যুৎ খরচ কম, এখানে বিদ্যুৎ খরচ বেশি। এখানে একটা কোনো কারণে একটা যন্ত্র যদি নষ্ট হয়ে যায় বা একটা বাল্ব যদি নষ্ট হয় পুরো বর্তনী ভেঙে যায়, এখানে ভাঙে না। এরকম বিভিন্ন পার্থক্য আছে। আচ্ছা, এখানে তোমাদের বলছে একটা ব্যাটারির ভিতরে থাকে 1.5 ভোল্ট, আর বাসায় যে আমরা যে তার ব্যবহার করি, যে পরিবাহী করে, তার ভিতরে থাকে বিদ্যুতের পরিমাণ থাকে 220 ভোল্ট, 220 ভোল্ট, আর এখানে 1.5 ভোল্ট। দেখেছো কতটা পার্থক্য, একটা ব্যাটারিতে থাকে 1.5 ভোল্ট। এখন দেখো তোমরা, এখানে একটা কথা আসছে এসি এবং ডিসি, এটাও তোমরা আগে মোটামুটি ধারণা আছে, ডিরেক্ট কারেন্ট এবং অল্টারনেটিভ কারেন্ট। এখন দেখো, তোমরা জানো বিদ্যুৎ প্রবাহ মানে ইলেকট্রন প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ হলো ইলেকট্রন প্রবাহ। ডিসি আর হলো এসি। ডিসি হলো ডিরেক্ট কারেন্ট, যেটা এই যে 1.5 ভোল্ট ব্যাটারির ভিতরে পাওয়া যায়। ঠিক আছে, 1.5 ভোল্ট। আর এসিটা হলো অল্টারনেটিভ, যেটা আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা, সেটা হলো 220 ভোল্ট। আমরা যদি 50 ভোল্ট থেকে পর্যন্ত বিদ্যুৎটা অনুভব করা আরম্ভ করি, 50 ভোল্টেই আমরা বুঝতে পারি এটার ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু 220 ভোল্ট 50-এর চেয়ে কি অনেক বেশি, তাই না? 50-এর চেয়ে অনেক। 220 ভোল্টে যদি আমরা শক খাই তাহলে কি হয়? বিপজ্জনক না, অনেক সময় মৃত্যুও হতে পারে। আমাদের বাসায় যে বিদ্যুৎগুলো ব্যবহার করি সেগুলো হলো এই এসি, অল্টারনেটিভ কারেন্ট। এটা সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। ইলেকট্রনগুলো ক্যাথোড থেকে অ্যানোডে, মানে এখানে আছে দেখো, এগুলা প্রতি সেকেন্ডে 50 বার ধনাত্মক থেকে ঋণাত্মক বিভবে পরিবর্তিত হয়, ফলে সেগুলোকে এসি বা অল্টারনেটিভ বিদ্যুৎ বলা হয়। একটি সাধারণত
সাধারণ ব্যাটারি সেলে বিভব পার্থক্য 1.5 ভোল্ট, যেটা বললাম সেই সব কথা বলেছে এখানে। তার মানে এটা এই এসিটা অল্টারনেটিভ কারেন্ট যেটা, সেটা প্রতি সেকেন্ডে 50 বার তার দিক পরিবর্তন করে। এই কথাটার মানে হলো প্রতি সেকেন্ডে ধনাত্মক থেকে ঋণাত্মকে বিভবের পরিবর্তন ঘটায় সেকেন্ডে 50 বার। এটা এক একটা দেশের জন্য এক একবার। বাংলাদেশে 50 বার, হয়তো আমেরিকায় দেখা যাবে এটা আমেরিকায় মনে হচ্ছে বেশি না কম, এরকম। এটা একটা আছে, ক্লাস 8-এর বই আছে, সুন্দর করে লেখা এগুলা। আচ্ছা, এখন দেখো বাড়িতে তড়িৎ বর্তনীর নকশা বা হাউস ওয়ারিং। সবার বাড়িতে আমাদের বিদ্যুৎ আছে, তাই না? যাতে বাড়ি আমাদের ছোট হোক বড় হোক, কাঠের হোক মাটির হোক, মাটির বাড়িতে বলা যায় না, মানে যত বড় বিল্ডিং হোক বা ছোট বিল্ডিং হোক, সবার বাড়িতে বিদ্যুৎ আছে। এখন দেখো বিদ্যুৎ, আগে দেখবা তোমরা যখন মফস্বলে যাবা, তারগুলো আমরা বিল্ডিংয়ের উপর থেকে, আমাদের স্কুলেও অনেক সময় দেখা যায়, এখন পুরনো বিল্ডিংয়ে দেখা যায় যে তারগুলা আমরা দেয়ালের উপরে দেখে যাচ্ছি। আর এখন বর্তমানে যেগুলো করা হচ্ছে সেগুলো হলো প্লাস্টারটার ভিতরে বিদ্যুতের তারটা থাকে পাইপের ভিতরে। কিন্তু এর জন্য একটা নকশা তৈরি করতে হয় যে কোন বাড়িতে কিভাবে বিদ্যুৎটা সেট করা হবে, কোথায় বাল্ব থাকবে, কোথায় লাইট ফ্যান থাকবে, কোথায় সকেট থাকবে, কোথায় সুইচ থাকবে, কোথায় বিভিন্ন পয়েন্ট করা থাকবে, তাই না? এসি লাগানো থাকবে। তারপরে ধরো ফ্রিজের জন্য, এখন আমরা তো অনেক ইলেকট্রিক জিনিস ব্যবহার করি, এই জিনিসগুলোর জন্য কোথায় কোনটা থাকবে এটা ব্যবহার করার জন্য একটা নকশা তৈরি করা হয়, এটাকে বলা হয় হাউস ওয়ারিং। এই নকশাটা কিন্তু প্রতিটা বাড়ির থাকে। এখানে দেখো 258 পৃষ্ঠায় দেখো সুন্দর একটা বাড়ির নকশা করা আছে এখানে। এই নকশাটা তোমাদের যে শিখতে হবে তা না, জাস্ট নকশাটা দেখে একটা ধারণা নিলে। এখানে প্রথম দিয়েছে দেখো নীল রঙের তার যেটা, সেটা হলো নিউট্রাল। নিউট্রাল মানে তার ভিতরে কোনো বিদ্যুতের পজিটিভ নেগেটিভ নাই। তারপরে লাইভ হলো লাল রঙেরটা, আর ভূ সংযোগ এটা কালো রং হবে, ভিতরে লেখাটা কালো রং, কিন্তু এখানে কালারটা কালো খুব একটা আসে না। যাই হোক, এই যে বাসায় বিদ্যুৎ সরবরাহের প্রধান দুইটি তার হলো একটা জীবন্ত, যেটা হলো লাল লাইভ, লাল যে তারটা আছে, যে এখানে যে বর্তনীটা করা আছে, লাল তারটা হলো লাইভ, এটার ভিতর থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এবং অন্য নিরপেক্ষ তারটি যেটা কালো রঙের দেখেছো অনেকগুলো তার আছে কালো রঙের তারগুলা জীবন্ত তারে ভোল্টেজ থাকে। নিরপেক্ষ তার জীবন্ত তারে বিদ্যুৎ ভোল্টেজ থাকে। নিরপেক্ষ তারে বিদ্যুৎ ভোল্টেজ থাকে না, যেহেতু এটা মাটির সাথে সংযোগ দেওয়া থাকে। এখন দেখো এখানে নিরপেক্ষ তার কালোটা হলো ভূ সংযোগ, যেটা নিরপেক্ষ তার কালোটায় কোনো বিদ্যুৎ নাই, লালটায় অবশ্যই বিদ্যুৎ আছে, আর নিউট্রাল যেটা সেটাও বিদ্যুৎ আছে, ভোল্টেজ থাকবে। আচ্ছা, এখন দেখো মেইন তারটি যেটা বাড়িতে প্রথম ঢুকছে, রাস্তা দিয়ে একটা তার বাড়িতে ঢোকে, তাই না? সেটা মেইন সুইচের ভিতরে আসে, মেইন সুইচ থেকে তারপর সারা বাড়িতে ছড়িয়ে যায়। এই মেইন সুইচে একটা সার্কিট ব্রেকার থাকে, যেটা কেটে গেলে, বা সার্কিট ব্রেকার দেখবা তোমরা সবাই চিনো এগুলা, সার্কিট ব্রেকার একটা ব্রিজের মতো, ওখানে ক্লাস 8-এ পড়িয়েছি এগুলা। ওইটা যদি কেটে যায় তাহলে সারা বাড়ির বিদ্যুৎ কি হয়ে যায়, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, বা কোনো সমস্যা হলে, কোনো ভোল্টেজ বেড়ে গেলে বা কমে গেলে, অথবা কোনো দুর্ঘটনা ঘটলে সাথে সাথে এই মেইন সুইচটা অফ করে দিতে হয়। অফ করে দিলে সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। আচ্ছা, মেইন সুইচ থেকে তার দুইটি ডিস্ট্রিবিউশন বক্সে যায়, মানে যে বক্স থেকে তার আসবে, দেখবা তোমাদের বাড়ির ভিতরে ঢুকেই, বাসার ভিতরেই প্রথম বাইরে থেকে তার আসার পরে একটা বক্স আছে, ওখানে বেশ কয়েকটা কার্টার বা সার্কিট আছে, তাই না? কোন রুমে, প্রতিটা রুমের জন্য, প্রতিটা ইসের জন্য আলাদা আলাদা করে আছে, এটা হলো সেই ডিস্ট্রিবিউশন বক্স। আচ্ছা, সেখানে এই যে এখানে তোমাদের এই সার্কিটটায় কি কি বিভিন্ন জিনিস দেখানো হয়েছে। কোথাও ফ্যান থাকবে, ফ্যানেরটা দেখানো হয়েছে 5A, তারপরে হিটারের জন্য, লাইটের জন্য দেখানো হয়েছে 5A, ফ্যানের জন্য দেখানো হয়েছে 10A, যেটা সেটা মনে করবে 10A, সেটা হলো তোমার ফ্যান। হিটারের জন্য 15A, তারপরে প্লাগের জন্য, যে প্লাগে আমরা কি করি, বিভিন্নভাবে প্লাগ দিয়ে চার্জ দেই বা বিদ্যুৎ সংযোগ নেই, তাই না? এটার জন্য 30A এরকম দেখানো হয়েছে, সংযোগ দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এই সংযোগের জন্য বাড়িতে বিদ্যুৎ ওয়ারিংয়ের সময়
বাতি বা পাওয়ার সুইচের যাবতীয় ফিউজ যেন জীবন্ত তারের সাথে সংযোগ থাকে। এখন এখানে 3 ধরনের তার আমরা দেখলাম, একটা নিউট্রাল, একটা লাইভ, একটা হলো ভূ সংযোগকারী, তাই না? এখন নিউট্রাল তার যেটা, সেটার সাথে তো সবগুলো সংযোগ থাকবে, তবে লাইভগুলো সংযুক্ত থাকবে। লাইভগুলো যদি সংযুক্ত না থাকে তাহলে তো আমি বিদ্যুৎ পাচ্ছি না, কারণ একমাত্র লাইভ তারেই আমাদের বিদ্যুৎ আসছে, ঠিক আছে? এই জন্য সবগুলোর সাথে লাইভ একসাথে থাকবে আর নিউট্রাল থাকবে। আচ্ছা, বাড়িতে বৈদ্যুতিক ওয়্যারিং দেওয়ার সময় বাতি বা পাওয়ার সুইচের যাবতীয় ফিউজ যেন জীবন্ত তারের সাথে সংযুক্ত থাকে, ওই যে লাল তারটার সাথে যাতে সংযুক্ত থাকে, সেদিকে বিশেষ করে নজর দিতে হবে। এছাড়া সমস্ত তার বলছে পিভিসি, মানে যেটা বিদ্যুৎ অপরিবাহী একটা পদার্থ দিয়ে তারগুলো ঢাকা থাকবে, ঠিক আছে? নইলে তারগুলো যদি ওপেন থাকে তাহলে কি হবে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কেউ টাচ করলেই তো সেটা বিদ্যুতায়িত হয়ে যাবে। আচ্ছা, এখন বর্তমানের কথা বলছে, বর্তমানে এই বিদ্যুৎগুলা বৈদ্যুতিক তারগুলা প্লাস্টারের ভিতরে থাকে, তবে এর একটা এরকম ওয়ারিং এর নকশা থাকে, যদি কোথাও কোনো বৈদ্যুতিক সমস্যা দেখা দেয় তখন এই নকশা দেখে সেইখানটা থেকে রিপেয়ার করার চেষ্টা করে। আচ্ছা, তারপর হলো তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ, আচ্ছা, কোনো দ্রবণের মধ্যে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত করে সেই দ্রবণটাকে তার উপাদানে, মানে তার ইলেকট্রনগুলোকে, অণুগুলোকে ধনাত্মক বা এবং ঋণাত্মক আয়নে যদি বিভক্ত করে নেওয়া হয় বা ভাগ করা হয় বা বিশ্লেষণ করা হয়, তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তার মানে কি, কোনো তরল পদার্থের ভিতরে যদি বিদ্যুৎ প্রবাহিত করে সেই পদার্থটার ধনাত্মক এবং ঋণাত্মক আধানগুলোকে ভাগ করে ফেলা হয় বা আলাদা করে ফেলা হয়, সেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। যে পদার্থটাকে আলাদা করা হবে তাকে বলা হয় তড়িৎ দ্রব্য। যে পদার্থটাকে আলাদা করা হবে সেটাকে বলা হয় তড়িৎ দ্রব্য। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, তাই না? এটাকে যদি আমরা, এটার ভিতর বিদ্যুৎ প্রবাহিত করলে সোডিয়াম এবং ক্লোরিন আলাদা হয়ে যাবে, তখন এই সোডিয়াম ক্লোরাইডকে বলা হবে তড়িৎ দ্রব্য। আচ্ছা, যে পরিবাহকের দুই পাশে ব্যাটারির সেল দিয়ে বিভব পার্থক্য তৈরি করা হয়, পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলি প্রবাহিত হয়, সেটিকে আমরা বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ বলি। ইলেকট্রনগুলো প্রবাহিত করার পরে যে ইলেকট্রোলাইট পদার্থগুলো যখন আলাদা হয়ে যাবে তাকে বলা হবে তড়িৎ প্রবাহ। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের ভিতর দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় তা বিশ্লেষণ করার জন্য যে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় বা কিভাবে এটা আলাদা হয়, এটা জানার জন্য বিভব পার্থক্য থাকতে হবে। আচ্ছা, এখানে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিসের সময় তড়িৎ দ্রব্যটি ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিভক্ত হয়ে যায়। ঋণাত্মক আয়নের প্রবাহ এবং ঋণাত্মক আয়নের প্রবাহ দিয়ে দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত হয়। এখন দেখো, ধনাত্মক এবং ঋণাত্মক, অ্যানোড এবং ক্যাথোড, ঠিক আছে? একটা হলো ধনাত্মক, একটা হলো ঋণাত্মক। ধনাত্মক আর একটা হলো ঋণাত্মক, দুটো আয়ন। এই ধনাত্মক এবং ঋণাত্মক, এটা কি তড়িৎ বিশ্লেষণ করার পরে আমরা পাবো, কোনো পদার্থকে তড়িৎ বিশ্লেষণ করার পরে আমরা দুইটা আয়ন পাই, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। আয়নটা সাধারণত ঋণাত্মক আয়নে প্রবাহিত, ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নে বিভক্ত হবে। ঋণাত্মক আয়নের প্রবাহ দিয়ে দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত হয়। ঋণাত্মক হলো সে ইলেকট্রন হলো তোমার ঋণাত্মক, ঠিক আছে? এখন তোমরা জানো প্রতিটা পদার্থের ভিতরে, পরমাণুর ভিতরে কি থাকে, প্রোটন এবং ইলেকট্রন। এটা মনে আছে? প্রোটন আর হলো ইলেকট্রন। প্রোটনটা হলো পজিটিভ, ইলেকট্রনটা হলো নেগেটিভ, ঠিক আছে? ইলেকট্রনটা হলো নেগেটিভ। এখন ধনাত্মক, এটা হলো ঋণাত্মক। প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। কোনো কারণে যদি ইলেকট্রন বেড়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়, ঋণাত্মক, আর ইলেকট্রন যদি কমে যায় তাহলে সেটা হয়ে যায় ধনাত্মক।
এখন এরকম কতগুলো পদার্থ দেখিয়েছে যে পদার্থের ভিতর থেকে বিদ্যুৎ প্রবাহিত করার পরে বিদ্যুৎ এখানে অ্যাসিড আছে, ক্ষার আছে, লবণ আছে। এই পদার্থের ভিতর থেকে ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহিত করার পরে তড়িৎ বিশ্লেষণ করার পরে এটা যেভাবে ভাগ হয়েছে সেগুলো তোমাদের দেখানো হয়েছে। দেখো তোমরা কতগুলো পদার্থ এখানে আছে, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা তড়িৎ বিশ্লেষণ করলে হাইড্রোজেন কি পজিটিভ, হাইড্রোজেন এখানে দুইটা আছে, এখানে হাইড্রোজেন পজিটিভ আর হলো সালফেট হলো নেগেটিভ, তার মানে এটা ধনাত্মক, এটা হয়ে যাবে ঋণাত্মক। তারপরে নাইট্রিক অ্যাসিড HNO3, এটা হলে কি আসবে হাইড্রোজেন পজিটিভ আর নাইট্রেট হলো নেগেটিভ। কপার সালফেট SO4, কপার সালফেটে কপার হলো পজিটিভ, এখানে পজিটিভ দুইটা আর সালফেট নেগেটিভ। এরকম করে এগুলো হলো অ্যাসিড, এটা হলো ক্ষার কপার সালফেট, তারপরে সিলভার নাইট্রেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের লবণ আর ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হলো সোডিয়াম, সোডিয়াম হলো পজিটিভ আর এখানে হাইড্রোক্সাইড হলো নেগেটিভ। এটা হলো কোনো পদার্থকে তড়িৎ বিশ্লেষণ করার পরে কোনটা পজিটিভ আসবে, কোনটা নেগেটিভ, কোনটা ধনাত্মক আসবে, কোনটা ঋণাত্মক আসবে, তা কতগুলো উদাহরণ হিসাবে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে এই যে তড়িৎ বিশ্লেষণটা এতক্ষণ যে কথাগুলো বললাম, এই তড়িৎ বিশ্লেষণের ধারণাটা দিয়েছেন হলো আরহেনিয়াস 1881 খ্রিস্টাব্দের ধারণাটা দিয়েছেন যে পদার্থের ভিতরে যদি আমরা কোনো মানে তরল পদার্থের ভিতরে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে পদার্থের সেই ইলেকট্রোলাইসিস করার পরে এটা কিছুটা মানে এটা আয়নে বিভক্ত হয়ে যায়, ধনাত্মক এবং বিভক্ত হয়ে যায়, এবং যখন বিভক্ত হয় এই চার্জগুলা প্রথম বোঝা, এখানে দেখো কথাগুলো সুন্দর করে লিখছে, দ্রবীভূত করলে আয়নিত হয়ে সমপরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন বা চার্জযুক্ত আয়নে ভাগ হয়ে যায়। আয়নযুক্ত অবস্থায় আয়নগুলি রাসায়নিক ধর্ম প্রকাশ পায় না। যখন আয়ন অবস্থায় থাকে তখন এর রাসায়নিক ধর্ম প্রকাশ পায় না, কারণ এটা প্রোটন এবং ইলেকট্রন থাকে কি দুইটাই থাকে সমান পরিমাণ, একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন রাসায়নিক ধর্ম প্রকাশ পায় না। তবে চার্জিং বা নিষ্ক্রিয় হলে এরা আবার রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে। আয়নগুলো তরলের মধ্যে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়, পরিবাহকে যেরকম ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ করতে পারে দ্রবণে, সেই আয়নগুলো সেই রকম বিদ্যুৎ প্রবাহ করতে পারে। ঠিক আছে, এখন তরলের মাঝে দুইটি পরিবাহিত, এখন বলছে এই যে বিদ্যুৎ প্রবাহ আয়ন যে পরিবাহিত হচ্ছে বা আয়ন অ্যানোড এবং ক্যাথোডে যে ইলেকট্রনগুলা চলে যাচ্ছে, আয়নগুলো চলে যাচ্ছে, এটা বোঝার জন্য কি করতে হবে, দুইটা দণ্ড দিতে পরিবাহের ভিতরে, মানে যে দ্রবণটাকে বিশ্লেষণ করা হচ্ছে, তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে, সেই দ্রবণের ভিতরে দুইটা যদি দণ্ড দেওয়া হয়, একটা অ্যানোড এবং একটা ক্যাথোড হিসাবে তখন কাজ করবে। দেখা যাবে যেমন সোডিয়াম ক্লোরাইড, একটার ভিতরে সোডিয়াম জমা হয়েছে, একটার ভিতরে ক্লোরিন জমা হবে, দুইটার ভিতরে দুইটা জিনিস জমা হবে, তখন দেখা তাহলে ঋণাত্মক আয়নগুলি হলো অ্যানোডে, অ্যানোডে এবং ক্যাথোডে, কোনটায় কোনটা জমা হবে দেখো, ক্যাথোডে। ঋণাত্মক যেটা মানে নেগেটিভ যেটা সেটা হলো অ্যানোডে জমা হবে তোমার যেটা মাইনাস, আর ক্যাথোডে জমা হবে যেটা প্লাস। তার মানে এটা হলো ঋণাত্মক, এটা হলো ধনাত্মক। অ্যানোড হলো ঋণাত্মকটাকে নিবে, ক্যাথোড হলো ধনাত্মকটাকে নিবে। পরিবাহী দণ্ড ইলেকট্রনের মধ্যে আয়নগুলি বিপরীত প্রবাহের মধ্যে প্রবাহের জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। আচ্ছা, এখন দেখো তোমাদের বলছে তুতের দ্রবণ কপার সালফেট, এর ভিতরে দেখো ছবিটা দেখো সুন্দর করে, বই একটা ছবি আছে, ছবিটা খেয়াল করো। তুতের দ্রবণ, এই একটা পাত্র, এর ভিতরে তুতের দ্রবণ আছে, দুইটা দণ্ড, তামার দণ্ড, ঠিক আছে। এর ভিতরে কি করা হয়েছে, পরিবাহী তার, এই যে ব্যাটারি, ঠিক আছে, আমি ব্যাটারি খুব সংক্ষেপে আঁকতেছি, ব্যাটারি সংযোগ করে দেওয়া হলো। হ্যাঁ, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। পজিটিভটা কি, আচ্ছা এখন দেখো
বলছি কি তুতের দ্রবণ কপার সালফেট, CuSO4, কপার সালফেট। কপার সালফেটে এটার ভিতরে দ্রবণ কপার সালফেটের দ্রবণ। কপার সালফেট দ্রবণ হওয়ার পরে কপার হলো পজিটিভ আর সালফেট হলো তোমার নেগেটিভ। একটু আগে তোমাদের এই যে বিশ্লেষণ করে দেখানো হয়েছে, ওখানে কপার সালফেট কি, কপার হলো পজিটিভ, সালফেট হলো নেগেটিভ। তো সালফেটটা চলে যাবে তোমার প্লাস, যেটা সেখানে মানে মাইনাসটা চলে যাবে প্লাসের দিকে আর প্লাসটা চলে যাবে মাইনাসের দিকে, কারণ কি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এখানে দেখো কপার সালফেট পানিতে দ্রবীভূত হয়ে কপার এবং সালফেট আয়নে বিশ্লিষ্ট হয়। এখন দ্রবণের মধ্যে দুইটি তামার পাত ডুবিয়ে দিলে পাত দুইটির দিকে তড়িৎ কোষ সংযুক্ত করা হয়, তাহলে আয়নের প্রবাহ শুরু হবে। কপার আয়নগুলি ক্যাথোডে, ওই যে মাইনাস যেটা ক্যাথোড, আর অ্যানোডে জমা হবে সালফেট, ঠিক আছে। এভাবে নিরস্ত্রিত সালফেট অ্যানোড থেকে কপার গ্রহণ করে কপার সালফেট উৎপন্ন করবে। কপার সালফেট আবার দ্রবণে দ্রবীভূত হয়ে দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত থাকবে। এই যে হচ্ছে কপার সালফেট, এই পুরা দ্রবণটা হলো তোমার কপার সালফেট। কপারটা এটা তড়িৎ বিশ্লেষণ করার পর কপারটা চলে গেল যেটা নেগেটিভ সেটার সাথে, আর সালফেটটা চলে গেল যেটা পজিটিভ, এবং বিদ্যুৎ প্রবাহ নিকট অনবরত চলতেছে। সুতরাং দেখা যাবে দ্রবণ থেকে যে পরিমাণ কপার তোমার অ্যানোডে জমা হয়েছে, ক্যাথোডে জমা হয়েছিল, সেই পরিমাণ কপার অ্যানোড থেকে দ্রবণে চলে এসেছে। অর্থাৎ মোট ফল হচ্ছে অ্যানোডের ভর যতটুকু হ্রাস পায়, ক্যাথোডের ভর ঠিক ততটুকু বৃদ্ধি পায়। এই কপারটা অ্যানোড যতটুকু হ্রাস পেয়েছে, মানে কপার যতটুকু চলে গেছে, সেই কপারটা চলে আসছে হলো, মানে এখান থেকে ক্ষয় হতে থাকলে এইটা এইখানে চলে আসতেছে। আমাদের মনে হবে অ্যানোড থেকে কপার বুঝি ক্যাথোডে জমা হচ্ছে, কিন্তু ইলেকট্রোড দুইটি তামার বদলে অন্য কোনো নিষ্ক্রিয় ধাতুর তৈরি, কারণ এখানে তামার কথা বলেছে কপার, আর এখানে হলো কপার সালফেট। তার মানে এই কপারটা ক্ষয় হয়ে এখানে এসে জমা হচ্ছে, এখানে যতটুকু ক্ষয় হবে ঠিক অতটুকু এখানে জমা হবে। কিন্তু ইলেকট্রোড কপার বদলে যদি অন্য নিষ্ক্রিয় ধাতু তৈরি হয়, এতটা ঠিকই আগের মতো তামার অণু জমা হবে। কিন্তু কপার সালফেট অ্যানোড থেকে কপার নিয়ে কপার সালফেট হতে পারবে না, কারণ এটা এখানে কপার আছে দেখে কপার সালফেট তৈরি করতে পারতেছে এই কপারটা চলে আসার পর। কিন্তু এটা কপারের পরিবর্তে যদি অন্য কোনো ধাতু হয়, তাহলে সে আর কপার সালফেট তৈরি করতে পারবে না। 1 মিনিট আমি ফিনিশিং দিয়ে দিই। তাহলে এইভাবে আমাদের তুতের দ্রবণ দিয়ে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। এরকম অনেকগুলো দ্রবণ যেটা ইলেকট্রন বিশ্লেষণ দেখানো হলো। এভাবে প্রতিটা পদার্থকে, প্রতিটা যে অ্যাসিড, ক্ষার এবং লবণ কিছু এর তড়িৎ বিশ্লেষণ করলে এভাবে অ্যানোডে এবং ক্যাথোডে আমাদের ইলেকট্রনগুলা জমা হবে। এর চ্যাপ্টারটা একটু বড়, আমাদের আরও কয়েকটা ক্লাস লাগবে। তোমরা একটু নিজেরা বাসায় ভালো করে পড়বে, তাহলেই বুঝতে পারবে। সবাই ভালো থাকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।